প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১১২ দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। রাঙামাটি ও খাগড়াছড়ি অবরোধে ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। দৈনিক যুগান্তর, থমথমে ৩ পার্বত্য জেলা, বন্ধ যানবাহন চলাচল। জাতিসংঘের সাধারণ অধিবেশন, জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। দৈনিক সমকাল, আন্তঃসীমান্ত ৫৭ নদীতে অধিকার হারা বাংলাদেশ। রাঙামাটি খাগড়াছড়ি থমথমে, চলছে না গাড়ি, বসেনি হাট। কালের কণ্ঠ, জনশক্তির মাফিয়া নিজাম হাজারি। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান, ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, ৩ উপদেষ্টার মত বিনিময়। ডক্টর ইউনূসকে মার্কিন ৪ আইন প্রণেতার চিঠি, সংস্কার ও জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ। বাংলাদেশ প্রতিদিন, বিশ্বমঞ্চে ভিন্ন ভূমিকায় ইউনূস। থমথমে পাহাড় ষড়যন্ত্রের গন্ধ। সংবিধান নিয়ে ইসলামী দলগুলোর হুঁশিয়ারি। দেশে দেশে টাকার খোঁজ। মানব জমিন, রাঙামাটি খাগড়াছড়ি পরিস্থিতি শান্ত। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের তালিকায় ১,৪২৩ নাম। আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করা হলে হাত ভেঙে দেওয়া হবে। আমাদের সময়ে, থমথমে পাহাড়ি জনপদ। ভারতের সঙ্গে রুপিতে লেনদেনে সাড়া কম। খবরের কাগজ, অবরোধে অচল পাহাড়। অভিভাষণে প্রধান বিচারপতি, বিচার বিভাগকে স্বাধীন করা জরুরি। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কাল। প্রতিদিনের বাংলাদেশ, অশান্ত পাহাড়ে খোঁজা হচ্ছে ষড়যন্ত্রের গন্ধ। ব্যর্থতার পরও আবদারের শেষ নেই জেনেক্সের। কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানাবেন ডক্টর ইউনূস। যায় দিনের শিরোনাম, অবরোধ, পরিবহন, ধর্মঘটে অচল খাগড়াছড়ি রাঙামাটি। বিচার বিভাগকে স্বাধীন করা সবচেয়ে জরুরি। অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত। আজকের পত্রিকা, ৩ দিনে ৩ স্থানে ৩ খুন, আসামি এজাহার অভিন্ন। ষড়যন্ত্র মনে করছে সরকার ও স্থানীয়রা। পাহাড়ে সহিংসতা। কালবেলা, তাজুলের ৫ খলিফা। স্বাভাবিক হয়ে আসছে পাহাড়ের পরিস্থিতি। দেশ রূপান্তর, থমথমে পাহাড়ে শৃঙ্খলার বার্তা। বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে। সময়ের আলো, রাজনৈতিক বিবেচনায় লুটপাটের প্রকল্প। ইনকিলাব, পাহাড় অশান্তির অপচেষ্টা। নিউ ইয়র্কে দেখা হচ্ছে না ইউনূস মোদির। দৈনিক সংগ্রাম, বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে প্রধান বিচারপতি। দৈনিক জনকণ্ঠ, পাহাড়ের পরিস্থিতি থমথমে। বিচার বিভাগ নিয়ে প্রধান বিচারপতির রোডম্যাপ। বিচারক বদলি, পদায়ন, পদোন্নতিতে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপের প্রস্তাব। শরীফ, শিরোনাম শুনলেন। আসার কথা হলো যে ১১২ দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসের শিক্ষার্থীরা ফিরছেন আজকে, এবং নতুন উপাচার্য বলেছেন যে শিক্ষার্থীরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছেন। শিক্ষার্থীদের সাদরে বরণ করার জন্য শিক্ষকরা অপেক্ষায় আছেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। এই খবরটা খুবই সুখকর একটা খবর, জি, যে শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যেতে পারছে। কেন তারা ক্লাসে ফিরে যায়নি, এটার প্রেক্ষাপটটা সবাই জানে। আমি এই কথাটা বিভিন্ন সময় বলে আসছি এবং বলছি যে আমাদের প্রথম দায়িত্বটা ছিল শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে নিয়ে যাওয়া। কিন্তু দীর্ঘ সময় পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফেরত যেতে পারছে। ইতিমধ্যেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পরিবর্তন হয়েছে, সেখানে নতুনরা দায়িত্ব গ্রহণ করেছেন। কোথাও এখনো ক্লাস শুরু হচ্ছে, আবার কোথাও দায়িত্ব গ্রহণ করতে পারেননি। আমরা এই যে কাঙ্ক্ষিত যে পরিবর্তন, আমি কাঙ্ক্ষিত পরিবর্তন বলবো যে 15, 15.5, 16 বছরের যে জগদ্দল পাথর, সেখান থেকে আমাদের মুক্তিটা কাঙ্ক্ষিত ছিল, এবং সেই জায়গাটায় শিক্ষার্থীরা সবথেকে চ্যাম্পিয়ন ভূমিকাটা পালন করেছে। যদিও আমাদের এখানে একটা অংশ
আমাদের আন্দোলনের ইতিহাসটাকে ডাইভার্ট করার একটা ইচ্ছা আছে। আপনি দেখবেন পলিটিশিয়ানদের মধ্যে অনেকেই বলার চেষ্টা করেন যে গত 15-16 বছরে আপনারা কিছু পারেননি, আজকে ছাত্ররা। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে গত 15 বছর এখানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটু একটু করে মানুষ অধিকার আদায়ের জন্য লড়াই করেছে এবং সেগুলো ছিল ভিত্তি। শিক্ষার্থীরা সেটিকে কনক্লুশনে নিয়ে গেছে। সুতরাং পুরোটাই হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পুরোটাই হচ্ছে ইতিহাস। একে বিভক্ত করার কোনো দরকার নেই। শিক্ষার্থীদের মধ্যে এই সময়কালে তাদের যে অবদান সেটি যেমন আছে, একই সাথে কতগুলো খারাপ দৃষ্টান্ত আমরা দেখিয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তটা এই সময়কালে সব থেকে একটা খারাপ উদাহরণ। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন খোলার প্রস্তুতি দ্বার প্রান্তে, তখন বিশ্ববিদ্যালয়ে একটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, নিন্দনীয় এবং কঠোর শাস্তিযোগ্য ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এফএইচ হলে একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটেছে। এটি নিয়েও বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এবং আলোচনাটা হওয়াই উচিত। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান এটি আমরা সবাই মোটামুটি জানি, ইতিহাসের স্বীকৃত। এবং পৃথিবীর বহু দেশে, প্রায় সব দেশেই বিশ্ববিদ্যালয় হয়েছে ওই জনপদে আলো ছড়ানোর জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি আলাদা একটা বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়, যে একটা দেশ সৃষ্টি করেছে। দেশ সৃষ্টির সাথে বিশ্ববিদ্যালয়টা ছিল। আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই অবদানকে কখনো কখনো ছোট করি। আপনি দেখবেন, গতকালকে আমি একটা টেলিভিশনে বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এফএইচ হলের এই যে শিক্ষার্থীদের একটা বিপদগামী অংশ যে খারাপ কাজটি করেছে, এই খারাপ কাজটি বাংলাদেশের গত প্রায় 1.5 মাসে 33টার মতন এরকমের গণপিটুনির ঘটনা ঘটেছে। এর আগেও ঘটেছে। আপনাদের মনে আছে আমাদের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদকে হত্যা, এবং আমাদের নিষ্ঠুরতার নানা রকমের ডাইমেনশন আমাদের সামনে চলে আসে। এই যে পিটিএ মারা নিষ্ঠুরতম যতগুলো অপরাধ তার একটা, এবং এটি প্রতিনিয়ত ঘটছে, বিভিন্ন সময় ঘটছে। আমরা এর অবসান চাই এবং আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, যে ঘটনার সাথে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের পত্রিকায় এসেছে, ডেইলি স্টার গতকালকে লিখেছে যে হল প্রভোস্ট তাকে বারবার জানানোর পরেও তিনি আসেননি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনার দায়ভার এড়াতে পারেন না। যদিও ইতিবাচক ঘটনা হচ্ছে যে গতকালকে তারা প্রভোস্টকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে, এটি খুবই ইতিবাচক একটা ঘটনা। আমি মনে করি যে এর ভেতর থেকে তারা শিক্ষা গ্রহণ করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে হত্যাকাণ্ডটি ঘটল, এই হত্যাকাণ্ডের পরে যাকে পেটানো হয়েছে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, প্রতিবাদ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনি সোশ্যাল মিডিয়া খেয়াল করবেন যে আমাদের এখানে একটা ঘটনা ঘটলে, দুঃখজনক ঘটনা ঘটলে, আমরা যত বিচার চাই তার থেকে বেশি চেষ্টা করি সেটিকে কারো কাঁধের উপরে চাপিয়ে দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র রাজনীতি নেই, তারপরেও এটিকে নানাভাবে অপরাধীর পরিচয় আনার চেষ্টা করি, ভিকটিমের পরিচয় দিয়ে আবার তার মধ্যে একটা তালগোল পাকানোর চেষ্টা করি। এখান থেকে বের হওয়া দরকার। এবং গত 2 দিন ধরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আমি মনে করি এটি একটা বিরাট অপরাধ, এটি একটি বিরাট অন্যায়, এবং এটিও করা হয়েছে পরিকল্পিতভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের একটা ঘটনার জন্য আপনি পুরো বিশ্ববিদ্যালয়কে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। কারণ এই বিশ্ববিদ্যালয় এখনও, শুধু এই বিশ্ববিদ্যালয় বলছি কেন, বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখনও আপনি দেখবেন মানবতার চর্চা হয় প্রায় প্রত্যেকটা জায়গায়। শরীফ, আপনি খুব আবেগের জায়গা থেকে কথাগুলো বললেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসাবে আমিও যখন বিশ্ববিদ্যালয়কে নিয়ে নেতিবাচক আলোচনা কেউ করেন তখন বুকটা ভেঙে যায় যে না, আমার বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়। কিন্তু কিছু কিছু প্রশ্ন তো থেকেই যায়। এই যে আজকে ধরেন বিশ্ববিদ্যালয় খুলছে, এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। গণরুম, গেস্ট রুমের নিপীড়নমূলক ব্যবস্থার আপাতত অবসান হয়েছে। পত্রিকার সংবাদ এবং 10টি ছাত্র সংগঠনের সাথে উপাচার্য বৈঠক করেছেন। ডাকসু নির্বাচন নিয়েও কথাবার্তা হয়েছে এবং একটা আশার বাণী শোনা যাচ্ছে। তো এই আশার বাণীটা যখন আপনি বাস্তবে রূপায়ণ করবেন, তখন বোধ করি ওই দুর্মুখেরা যে কথাগুলো বলে সেটা বন্ধ হবে। সেটাই তো জরুরি এখন, নাকি?
এখন জরুরি হচ্ছে এমন কোনো কাজ করা না যে কাজটা শিক্ষার স্বাভাবিক গতিকে ব্যাহত করে। এই মুহূর্তে শিক্ষার্থীরা যে পিছিয়ে পড়েছে সেখান থেকে এটাকে রিকভার করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণ করা দরকার। বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটা, সেই ধারণাটা হচ্ছে আপনি জ্ঞান সৃষ্টি করবেন, সেটি বিতরণ করবেন, সমাজের মধ্যে ছড়িয়ে দেবেন। কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে, এই গণ অভ্যুত্থানকে, এই গণ আন্দোলনকে নিয়ে নানা রকমের অন্যান্য প্রবণতাও আছে। এই যে জুলাই এবং আগস্ট মাসে যে কয়েকটি গান আমাদের তরুণদেরকে আলোড়িত করেছিল, উদ্বুদ্ধ করেছিল, তার মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারারই লৌহ কপাট আপনি এখনো সোশ্যাল মিডিয়ায় শুনবেন। তারপরে আরেকটা গান দেশটা তোমার বাবার নাকি, এই আন্দোলনে কিন্তু একটা বিরাট ভূমিকা রেখেছে। এই যে গত কয়েকদিন ধরে আপনি দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠানে কাওয়ালি হচ্ছে, সেখানে এটি তো আসতে পারত। এই আন্দোলন, এই আলোচনাগুলো হয়তো অন্য আলোচনা হবে। তো আমি মনে করি আমরা চাই যে বিশ্ববিদ্যালয় স্পিরিটগুলো, যে শিক্ষার যে স্পিরিট, সেটার থেকে আপনি অন্যদিকে এটা নিয়ে যেতে পারবেন না। এই মুহূর্তে প্রথম কাজটা হলো একেবারে কোনো রকমের বাধাহীনভাবে শিক্ষার্থীরা যাতে তাদের পড়াশোনাটা চালু করতে পারে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, আমি তাদের উপস্থিতিকে অস্বীকার করি না, তারা থাকবে এটি আমি মনে করি। বহুমতের চর্চা থাকতে হবে, তবে তাদের কোনো অ্যাক্টিভিটির কারণে যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম কোনোভাবে ব্যাহত না। একেবারে শেষের দিকে 1 মিনিটে আপনার কাছে জানতে চাই, রাঙামাটি সাগড়াছড়ি অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, 3 উপদেষ্টার মত বিনিময়। বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। পাহাড় কিন্তু কাঁদে, এবং এই পাহাড়ের কান্নাটা আমি কান্না হিসাবেই দেখতে চাই। কে কাঁদে, তার ধর্ম কি, তার গায়ের রং কি, তার নাক উঁচা না চ্যাপ্টা, আমি সেটি দেখতে চাই না। আমি কান্নাটা দেখতে চাই, এবং এই কান্নাটা বন্ধ হোক, কান্নাটা কমিয়ে আনার জন্য আমি পদক্ষেপ চাই। কারা ষড়যন্ত্র করেছে, যারা অভিযোগ করছেন, নিশ্চয়ই তারা খুব ভালো করে এটি জানেন, এবং সেই কারণে 3 জন উপদেষ্টা এই কথাটি বলেছেন। তবে যারা ষড়যন্ত্র করেছেন তাদের সাথে কথা বলা উচিত যে তোমরা ষড়যন্ত্র করো না। আমাদের এখানে ব্লেম গেমের একটা সংস্কৃতি আছে। আমরা পাহাড়ের এই অবস্থাটা চাই না, এবং আমি মনে করি যে আপনি শক্তি প্রয়োগ করে, ভয় দেখিয়ে পাহাড়কে স্বাভাবিক করতে পারবেন না। ওই জনগোষ্ঠীর প্রতি আমাদের একটা দায় আছে, আমাদের একটা দায়িত্ব আছে। একই সাথে রাষ্ট্রের অখণ্ডতার নিরাপত্তার জন্য কঠোরতারও প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।